নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো রয়েছেন। 1 অক্টোবর 2024 থেকে পোস্ট অফিসে যারা বিভিন্নভাবে সঞ্চয় করে রেখেছেন, পোস্ট অফিসের নতুন নিয়ম অনুযায়ী অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে, যার ফলে লক্ষাধিকের বেশি অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, অনেক বেশি ক্ষতিও হতে পারে অনেকের। আমরা পোস্ট অফিসে বিভিন্নভাবে সঞ্চয় করে রাখি। কেউ এফডি করতে পারেন, কেউ আরডি করতে পারেন, রেকারিং ডিপোজিট, কেউ কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করে রেখেছেন, কেউ বা সিনিয়র সিটিজেনে ইনভেস্ট করে রেখেছেন। এই সমস্ত যারা ইনভেস্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে একটা নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। 1 অক্টোবর বা 1 অক্টোবর 2024 সাল থেকে একটি নতুন নিয়ম আনতে চলেছে। সেই সার্কুলার অনুযায়ী আপনাদের কাদের কাদের এই সমস্ত বিষয়গুলো রয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে যারা এই সমস্ত বিষয়ের উপরে ফিক্সড বা কোনো সঞ্চয় করে রেখেছেন, তারা কিন্তু খুব সাবধান হয়ে যান। তাহলে আলোচনা করা যাক মূল বিষয়। প্রথমত বলতে পারি আপনার সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যে রয়েছে, সেই সিনিয়র সিটিজেনের সেভিংস স্কিমে কী করেন সিনিয়ররা, তাদের যে ইনকাম, তাদের যে অবসরকালীন টাকা রয়েছে, অবসরকালীন তারা পোস্ট অফিসে আছে তারা সঞ্চয় করে রাখেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এই পোস্ট অফিসে যারা সঞ্চয় করে রেখেছেন তারা কী করেন, প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া এই পোস্ট অফিস থেকে তারা সুদ পান। সেই সুদ নিয়ে তারা তাদের মেনটেন্স করেন। কিন্তু এখানে একটা কথা বলা রয়েছে, আপনি কিন্তু সর্বাধিক বা সবথেকে বেশি 30 লক্ষ টাকার বেশি আপনি সিনিয়র সিটিজেনে আপনি তো সিনিয়র সিটিজেনে 30 লক্ষ টাকা সেভিংস করতে পারবেন না। এটা যেমন বলা রয়েছে, আপনি ভাবলেন যে আমি পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলেছি, পোস্ট অফিসের অ্যাকাউন্টে আমার 30 লক্ষ টাকা রেখেছি, আমি আদার্স একটা অ্যাকাউন্টে সেখানেও কিন্তু আমি 20 লক্ষ টাকা রেখেছি, তাহলে তো আমার অসুবিধা কোথায়? হ্যাঁ বন্ধুরা, 1 অক্টোবর থেকে একটি যে নতুন গাইডলাইন এসেছে, সেখানে কিন্তু আপনি আপনার একাধিক জায়গায় পিপিএফ, একাধিক জায়গায় সিনিয়র সিটিজেনশিপের জন্য যে অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু সমস্ত জায়গায় অ্যাকাউন্ট যারা খুলেছেন সেখানে টোটাল আপনি 30 লক্ষ টাকার বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে বলা যাক, আপনি সাপোজ আপনার পোস্ট অফিসে আপনার নামে সিঙ্গেল একটি সিনিয়র সিটিজেনের স্কিমে আপনি ইনভেস্ট করে রেখেছেন, সিঙ্গেল অ্যাকাউন্ট। আপনার স্টেট ব্যাঙ্ক কিংবা আদার্স একটা সিনিয়র সিটিজেন সেখানে গিয়ে আপনি জয়েন্টলি করে রেখেছেন। প্রথম যেটা পোস্ট অফিসে করে রেখেছেন সেখানে আপনি হয়তো 20 লক্ষ টাকা ইনভেস্ট করে রেখেছেন। আপনার জয়েন্টলি যেখানে করে রেখেছেন সেখানে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার হয়তো আপনি রয়েছেন, সেখানে কিন্তু আপনি আরও 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। তাহলে আপনি 40 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, যেহেতু আপনি 40 লক্ষ টাকার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন। এটা আপনার আগে থেকে ছিল এই ধারণা। কিন্তু ধরুন আপনি আপনার পোস্ট অফিসে যেখানে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছেন সেখানে 20 লক্ষ টাকা রেখেছেন, এবং আপনার আদার্স ব্যাংকে সেখানে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট করে জয়েন্ট সিনিয়র সিটিজেনের স্কিমে কিন্তু আপনি 20 লক্ষ টাকা রেখেছেন। 1 অক্টোবরের পর থেকে আপনি আপনি কিন্তু 30 লক্ষ টাকার বেশি আপনি যেখানে সুদ বেশি পাবেন না। আপনার 30 লক্ষ টাকা পর্যন্ত আপনার সুদ দেবে সরকার, কিন্তু সিনিয়র সিটিজেনে বাকি যে 30 লক্ষ টাকার পরে যত টাকা রাখুন না কেন তার উপরে কোনো সুদ দেবে না, সেখানে কিন্তু আপনাকে আসল দিয়ে দেবে। এটা একটি বড় অসুবিধা রয়েছে। এরপরে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা মেয়েদের ক্ষেত্রে বা পিতামাতার কাছে তার কন্যা সন্তানদের জন্য ইনভেস্টের একটি দুর্দান্ত স্কিম। এই স্কিমে কী করে রেখেছেন, পিতা অথবা মাতা তার 10 বছর বয়সে কম যে কোনো মেয়ের নামে একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সে পিতা অথবা মাতা যে কেউ কিন্তু সর্বাধিক হয় মাসে অথবা বছরে ওনারা ইনভেস্ট করতে পারেন। সেখানে কিন্তু সর্বাধিক কিন্তু
1.5 লক্ষ টাকার বেশি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না। আপনার যদি আপনি 1.5 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকার উপরে কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনার যে সর্বাধিক ইন্টারেস্ট 8.2% রয়েছে সেই টাকাটি পাবেন। নাহলে কিন্তু এর বেশি যেটা রয়েছে সেটা কিন্তু পাবেন না। একটি উদাহরণ দিয়ে বলা যাক, সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য কোনো কন্যা সন্তানের পিতা হচ্ছে পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলে রেখেছে তার মেয়ের জন্য। সেখানে কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত উনি সেভিংস করেছেন। আবার কি করেছে, ওই মেয়েটির জন্য বা ওই কন্যা সন্তানের জন্য তার মা কি করেছে, একটি স্টেট ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে রেখেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিংবা পোস্ট অফিসও করে রেখেছে, সেখানেও কিন্তু 1.5 লক্ষ টাকা উনি ইনভেস্ট করেছেন। তাহলে 1.5 লক্ষ 3 লক্ষ টাকা ইনভেস্ট হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনায়। আপনি ভেবেছেন তাহলে যত বেশি ইনভেস্ট করব তত বেশি ইন্টারেস্ট পাবো। 1 অক্টোবর 2024 পর কিন্তু এই নিয়মটা পরিবর্তন হচ্ছে। আপনি কিন্তু 1.5 লক্ষ টাকার বেশি আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। আপনার আসল পেয়ে যাবেন, কিন্তু 1.5 লক্ষ টাকার বেশি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনার এই স্কিমে আপনি সুবিধা পাবেন। তাছাড়া কিন্তু আপনি সুবিধা পাবেন না। এটা একটা কিন্তু বড় অসুবিধা হতে চলেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্ষেত্রে পোস্ট অফিসে। এরপরে নতুন নিয়ম অনুযায়ী কী হতে চলেছে, আপনার মাইনর চাইল্ডের নামে আপনি এর আগে কোনো এফডি কিংবা রেকারিং আপনি করে রেখেছেন, আপনার এই যে মাইনর চাইল্ডের জন্য যে সে হতে পারে আপনার চাইল্ড, সে হতে পারে ছেলে অথবা মেয়ে, তার জন্য আপনি করে রেখেছেন। মেয়ে হলে তো আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা করছেন, কিন্তু মাইনর চাইল্ডের জন্য আপনি একটি অ্যাকাউন্ট করেছেন। মাইনর চাইল্ডের জন্য একটা যে স্কিম রয়েছে সেই স্কিমে আপনি অ্যাকাউন্ট করে রেখেছেন। আপনি যদি এই মাইনর চাইল্ডের জন্য যে অ্যাকাউন্টটা রয়েছে, আপনি তার জন্য যদি আগে থেকে কোনো ফিক্সড ডিপোজিট বা এফডি কিংবা রেকারিং ডিপোজিট এই সমস্ত করে থাকেন, তাহলে কিন্তু 1 অক্টোবরের পরে এই স্কিমগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আপনার যে 1 অক্টোবরের পরে আপনার এই এফডি বা ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং ডিপোজিট এই সমস্ত বন্ধ হয়ে আপনি তার জন্য একটি মাইনর চাইল্ডের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং সেখানে কিন্তু ওই 10 বছর বয়সের মধ্যে হতে হবে। আপনার যদি কোনো এই সমস্ত স্কিম থেকে থাকে বা ডিপোজিট থেকে থাকে, তাহলে কিন্তু সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই সমস্ত বাবা মায়েদের কাছে একটি ভালো খবর নয়। কারণ তেনারা ভেবেছিলেন তেনাদের মাইনর ছেলে মেয়েদের জন্য ওনারা এফডি কিংবা আদার্স কিছু করবেন, সেখানে কিন্তু ওনারা সেভিংসের ইন্টারেস্ট পাবেন, আদার্স কোনো ইন্টারেস্ট পাবেন না। এফডি করে রাখলে তার ইন্টারেস্ট কিন্তু পাবে না, সেখানে কিন্তু সেভিংসের ইন্টারেস্ট পাবেন। এরপরে আসা যাক পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফ অ্যাকাউন্ট একটি দুর্দান্ত স্কিম। এই স্কিমের মাধ্যমে প্রত্যেক অভিভাবকরা চায় একটি করে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে। তারা কি করে না, পোস্ট অফিসে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলে রেখেছে এবং একটি আদার্স ব্যাঙ্কেও পিপিএফ অ্যাকাউন্ট খুলে রেখেছে। সেক্ষেত্রে পিপিএফ অ্যাকাউন্টে খুলে রাখলে উনি কিন্তু যে টাকা ইনভেস্ট করছে সেটাকে কিন্তু ট্যাক্স সেভিংসে ছাড় পাচ্ছেন বা ডিডাকশান পাচ্ছেন, এবং ইন্টারেস্টটা কিন্তু উনি ছাড় পেতেন। বর্তমানে বলা হয়েছে 1 অক্টোবর 2024 পর থেকে আপনার যদি পিপিএফ অ্যাকাউন্ট একাধিক ব্যাংকে থেকে থাকে, তাহলে কিন্তু আপনার একটি পিপিএফ অ্যাকাউন্ট রাখা হবে। অর্থাৎ আপনাকে বলা হবে আপনি কোন পিপিএফ অ্যাকাউন্টে রাখতে চাইছেন, আপনাকে কিন্তু জানতে চাইবে। আপনি যে পিপিএফ অ্যাকাউন্টে রাখবেন সেই পিপিএফ অ্যাকাউন্টটাকে প্রাইমারি অ্যাকাউন্ট ধরা হবে, এবং সেই প্রাইমারি অ্যাকাউন্টে আপনি যে ইন্টারেস্ট পাবেন সেটা কিন্তু আপনার ট্যাক্স সেভিংসে যেমন ডিডাকশান পাবেন এবং তার ইন্টারেস্টটাও ডিডাকশান পাবেন। কিন্তু আপনার যদি আদার্স কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে পিপিএফ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে আপনার সেকেন্ডারি অ্যাকাউন্ট করা হবে। অর্থাৎ আপনার একটা হবে প্রাইমারি অ্যাকাউন্ট, একটা হবে, আর বাকিগুলো সব সেকেন্ডারি অ্যাকাউন্ট। প্রাইমারি অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু তার ইন্টারেস্ট পেয়ে থাকবেন এবং
ট্যাক্স সেভিংসে তার ছাড়ও পেয়ে থাকবেন। কিন্তু আপনি যদি সেকেন্ডারি অ্যাকাউন্ট বা দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন, সেই অ্যাকাউন্টে যে টাকা আপনি ইনভেস্ট করেছেন পিপিএফ অ্যাকাউন্টে, সেই টাকাটা আপনি একমাত্র আসল ফেরত পাবেন, আপনি কোনো ইন্টারেস্ট ফেরত পাবেন না। আপনাকে ইন্টারেস্ট ফেরত পেতে গেলে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাকে প্রাইমারি অ্যাকাউন্ট থেকে করতে হবে। 1 অক্টোবর 2024 পর থেকে আপনার পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পরিবর্তন আসতে চলেছে, তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যান। এরপরে আসা যাক পিপিএফ অ্যাকাউন্ট ফর এনআরআই, অর্থাৎ নন রেসিডেন্টস অফ ইন্ডিয়া। পিপিএফ গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে কোনো ভারতে বসবাসকারী ছাড়া তারা কেউ পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অর্থাৎ আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে গেলে অতি অবশ্যই আপনাকে ভারতে বসবাসকারী হতে হবে। আপনি যদি ভারতের বাইরে চলে যান, গিয়ে সেখানে বসবাস করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হবে। একটা উদাহরণ দিয়ে বলা যাক, মিস্টার এক্স উনি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করেছিলেন, তখন কিন্তু ওনার একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলে রেখেছিলেন। কিন্তু 4-5 বছর পিপিএফ অ্যাকাউন্ট চলার পরে উনি কিন্তু আউটসাইড অফ ইন্ডিয়া হয়ে গেছেন, অন্য কোনো দেশে বসবাস শুরু করেছেন। উনি কিন্তু এখনও পর্যন্ত এই পিপিএফ অ্যাকাউন্টটিতে বন্ধ না করে তা উনি ডিপোজিট করে যাচ্ছেন। ভারতে পিপিএফ অ্যাকাউন্টের গাইডলাইন অনুযায়ী উনি যেদিন থেকে ভারতের বাইরে চলে গেছেন, গিয়ে বসবাস করছেন, সেই দিন থেকে কিন্তু ওনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হবে। উনি যদি ওই অ্যাকাউন্টে ট্রানজাকশান করে থাকেন, সেই যে পর্যন্ত উনি ভারতে বসবাস করেছিলেন সেই পর্যন্ত তার সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন। যেদিন থেকে ভারতের বাইরে চলে গেছেন সেদিন থেকে কিন্তু ওনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হবে। এটা কিন্তু 1 অক্টোবর 2024 থেকে এই নিয়মটা কার্যকর হয়ে যাচ্ছে। তাহলে আজকের আমি ভিডিওতে যে আলোচনা করলাম তার মূল বিষয়বস্তুগুলো একটু বলা যাক না। 1 অক্টোবর 2024 সালের পর থেকে একাধিক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। কোন কোন ধরনের অ্যাকাউন্ট? সে সিনিয়র সিটিজেনে সেভিংস স্কিম, যারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 30 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করেছেন, তার বাইরে যাদের ইনভেস্ট করবেন তাদের কিন্তু একটি অসুবিধা হতে পারে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা একাধিক অ্যাকাউন্টে যদি সিনিয়র সিটিজেন স্কিমে ইনভেস্ট করে থাকেন, তাহলে কিন্তু একটি অ্যাকাউন্টের উপরে উনি সুদ পাবেন, বাকিগুলোর উপরে সুদ পাবেন না। দ্বিতীয়ত আসে যাক সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও একই নিয়ম। একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে উনি সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। সেই টাকার উপরে উনি কিন্তু 8.2% ইন্টারেস্ট পাবেন। বাকি যতগুলো অ্যাকাউন্ট রয়েছে তার উপরে কিন্তু কোনো ইন্টারেস্ট ভারত সরকার কোনো দেবে না। 3 নম্বর অ্যাকাউন্ট রয়েছে মাইনর চাইল্ডের জন্য যে অ্যাকাউন্ট করা রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু এফডি কিংবা আদার্স কোনো স্কিমে যদি ইনভেস্ট করে থাকেন সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেভিংসের মতো ইন্টারেস্ট পাবেন। 4 নম্বরে বলা যাচ্ছে আপনি যদি পিপিএফ অ্যাকাউন্ট খুলে রাখেন, একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খুলে রাখেন, একটি পিপিএফ অ্যাকাউন্টের আপনি ইন্টারেস্ট পাবেন এবং সেটা কিন্তু সমস্ত বেনিফিট পাবেন, আদার্সগুলোতে পাবেন না। 5 নম্বর বলেছে পিপিএফ অ্যাকাউন্ট ফর এনআরআই যারা রয়েছে বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া যারা রয়েছে তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তাহলে আজকের আমি ভিডিওতে আলোচনা করলাম 1 অক্টোবর থেকে কি নতুন নিয়ম আসতে চলেছে। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরবর্তী